আমরা প্রথম দিনে বলছি ডক্টর ইউনূস নির্বাচন দিবে না, দেওয়ার কোনো দায় দায়িত্ব তার নাই, সে নির্বাচন দিতে আসে নাই। আগামীতে একটি গৃহযুদ্ধ ছাড়া এর কোনো বিকল্প নাই, এবং এই গৃহযুদ্ধ মনে হয় ইনশাল্লাহ ডিসেম্বরে শুরু হয়ে যাবে। 5ই আগস্টের পরেই দেখবেন আপনি পরিবর্তন অনেক হয়ে গেছে। 5ই আগস্টের পরে দেখবেন যে আওয়ামী লীগ বিভিন্ন জায়গা থেকে আজান দিবে। আওয়ামী লীগ 5ই আগস্টের পরে আওয়াজ দিবে, আজান দিবে, মাথা তুলে দাঁড়াবে। আওয়ামী লীগ সেই প্রস্তুতি নিচ্ছে, এবং আমার মনে হয় নেওয়া উচিত। আওয়ামী লীগ এখন আর বসে বসে মনে হয় মার খাবে না। মেজর আখতারুজ্জামান, আপনার কাছে শুরুতেই যেটি জানতে চাই, বর্তমানে যে বাংলাদেশ, সেই বাংলাদেশের সুস্থির কোনো লক্ষ্যে যাওয়ার কোনো সম্ভাবনা দেখছেন কিনা? ধন্যবাদ। আসসালামু আলাইকুম আপনাকে এবং আপনার মাধ্যমে আপনার অগণিত দর্শক শ্রোতাদেরকে। দেশটা অনিশ্চয়তার দিকে যাচ্ছে, প্রচন্ড বেগে অনিশ্চয়তার দিকে ধাবিত হচ্ছে। আমরা আজকেও সকালবেলা দেখলাম যে ইলিয়াস সাহেব আসিফ নজরুলের অফিস ঘেরাও করার জন্য আহ্বান জানিয়েছে। কারণ এখানে শিক্ষা বোর্ডের কমিটিতে আলেম সমাজকে রাখা হয় নাই, এনসিপি কাউকে রাখা হয় না, এই জন্য তাকে ঘেরাও করতে বলা হয়েছে আসিফ নজরুল অফিসকে। এই যদি চলে, কথায় কথায় যদি বিদেশ থেকে কেউ ডাক দেয় বলে ঘেরাও করো, তাহলে দেশটা কোন দিকে যাচ্ছে? আজকে দেখেন পরপর 3টা থানার মধ্যে আক্রমণ হলো। চট্টগ্রামের পটিয়া, তারপরে হলো নীলফামারীতে 2টা থানা, হাতীভাঙ্গা একটা হলো, হাতীবান্ধা, আরেকটা হলো পাটগ্রাম, পাটগ্রাম। লালমনিরহাটে পাটগ্রাম। লালমনিরহাটে পাটগ্রামে আর হাতীবান্ধাতে ঘেরাও করলো। আপনি, আমরা আগে থেকে বলে আসছি আমরা পুলিশ চাই। আমরা পুলিশ চাই যে পুলিশ তদন্ত করবে এবং তদন্ত করে অপরাধীকে শনাক্ত করবে এবং তারে আইনের কাছে সোপর্দ করবে। কিন্তু আমরা দেখেছি অতীতে পুলিশকে আমরা ব্যবহার করছি শাসনের অস্ত্র হিসাবে। পুলিশকে তথাকথিত দায়িত্ব দেওয়ার চেষ্টা করছি আইন শৃঙ্খলা রক্ষা করা। আইন শৃঙ্খলা রক্ষা করা তো অস্ত্র দিয়ে হয় না, আইন শৃঙ্খলা রক্ষা হয় আইন এবং তার প্রয়োগ দিয়ে। বিদেশ থেকে মব ক্রিয়েট করা, মবে উৎসাহ দেওয়া, যাদের কারণে এখন সরকার বিব্রত অবস্থা আছে, আবার সরকার তো তাদের পরামর্শগুলোই গ্রহণ করছে। সমস্যাটি কোথায়? তারা কি চায়, সরকার কি চায়? এটা আসলে সরকার, আবার বললাম তো, এটা আমি কি করে বুঝবো তাদের মধ্যে কি সম্পর্ক? এই সরকার এবং বিদেশি আমার বন্ধুরা যারা কথা বলছেন তারা হলো একে অপরের সম্পূরক। তারা একজন আরেকজনের পিঠ চুলকাচ্ছেন। তারা সরকার যেটা করার দরকার সেটা তাদেরকে দিয়ে বলাচ্ছে, এবং তারা যেটা সহায় করাতে চায় সেটা তারা সরকারকে বলছে আমরা জনমত তৈরি করে দিচ্ছি, তোমরা সেটা করো। এই যে চলতেছে, এই চলার মধ্যে তো ব্যর্থতা হলো আমাদের রাজনীতিবিদদের। আমি যে কথাটা শেষ করতে পারি নাই, কারণ কথাটা অসম্ভব থাকলে কথাটা ভুল হবে। পুলিশ সুশীল সমাজের একটা অত্যাবশ্যকীয় উপাদান। একটা পুলিশ ছাড়া একটি রাষ্ট্র, একটা সুরাষ্ট্র কল্পনা করা যায় না, এটা সম্ভব না। পুলিশ থাকতে হবে। কিন্তু আজকে আমরা পুলিশকে যে জায়গায় নিয়ে যাচ্ছি বা নিয়ে যাওয়ার চেষ্টা করতেছি, সেখানে পুলিশকে তো আমরা শুধু নিষ্ক্রিয় নয়, পুলিশকে আমরা রীতিমতো একটা ভিলেন বানিয়ে ফেলেছি। তারা আজকে সবারই প্রতিপক্ষ। আপনি দেখেন, আগামী নির্বাচন যদি করতে হয় একটা পুলিশিং লাগবে। পুলিশ তো মূলত তদন্ত সংস্থা। তারা তদন্ত করে অপরাধীকে শনাক্ত করবে এবং শনাক্ত করে তাকে আইনের হাতে সোপর্দ করবে। আইন যখন বিচার করবে, সেই বিচারের রায়টা পুলিশ কার্যকর করবে। কিন্তু সেখানে আমরা দেখছি পুলিশকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করতেছি। পটিয়ার ঘটনাটা দেখেন, আপনি সেখানে পুলিশের এত এক্সট্রিমে যাওয়া দরকার ছিল কি? পুলিশ তো সেখানে যেহেতু একটি রাজনৈতিক দলের নেতাদের বিরুদ্ধে অভিযোগ আসছে, সে রাজনৈতিক নেতাকে বললেই হতো ভাই আপনার লোকেরা এই কাজটা করতেছে, আপনি দেখেন তো। এখানে পুলিশিগিরি করা কি ছিল? ওই ওসিগিরি করা কি ছিল? তদন্ত করবে ওসি, ওসি তো দমন করবে না। ওসিকে ওখানে গিয়ে বাধা দিতে কে বলছে? কে ক্ষমতা দিয়েছে? বাংলাদেশের সিআরপিসিতে কোথায় লেখা আছে পুলিশ কাউকে কোনো কাজ করতে বাধা দিতে পারবে? কোথায় লেখা আছে? আমার কথাটা হচ্ছে থানার মধ্যে ওই লোকগুলা তাকে নিয়ে ঢুকলো কি করে? থানার মধ্যে ঢুকলো কি করে? ওই ছেলেগুলো ঢুকলো কেন? ঢুকতে দিল কেন? এখন আপনি যে কথাগুলো বলছেন, সমস্যা তো ওইখানে, পুলিশ তো ভয়ে আছে। না না, একদিকে পুলিশ সে যদি পুলিশ ভয়ে মানুষ থাকে, আছে। তাহলে পুলিশ যদি ভয়ে থাকে তাহলে পুলিশ আঘাত করতে গেল কেন? সে আঘাত প্রাপ্ত হইতো, সবাই দেখতো। আপনি আঘাত দিতে গেলেন কেন? আপনি আপনি আঘাত দেওয়ার ক্ষমতা তো আপনার নাই। তাকে তো আঘাত পান্না ভাই, করছে। পান্না ভাই, পান্না ভাই, আপনি আমাকে মারতে পারেন,
এটা আপনি অপরাধ করছেন, মারা না। কিন্তু আমি তো হুম। উল্টা আঘাত করতে পারি না আপনাকে। না, আপনি যখন আপনি জীবনহানির আমাকে যদি, সংখ্যার মধ্যে থাকবেন, যখন আরে জীবন জীবনহানির সংখ্যা তো কি সংখ্যার মধ্যে হয়েছে, থাকবেন, জীবন হানির সংখ্যা হলে আপনাকে থানা দেখেন, এই কতগুলো জিনিস মিস মিস ওয়ার্ড আমরা এমন ভাবে করি। আপনি থানাতে একজন লোককে ধরে নিয়ে আসবে কেন, থানা ঢুকবে কেন সেটা? কারণ সেই প্রশ্রয় সরকার দিচ্ছে, রাষ্ট্র দিচ্ছে। তাহলে সে রাষ্ট্রকে প্রশ্ন করেন। আমি সেই কথাই বললাম যে পুলিশকে তো আপনি ক্ষমতার বাইরে ব্যবহার করতেছেন কেন? থানাকে আপনি কেন অ্যারেস্ট করার মতো শব্দটা থানায় ব্যবহার কেন করেন? থানাকে অ্যারেস্ট করার ক্ষমতা সিআরপিসিতে কোথায় দেওয়া হয়েছে? কেন মানুষের মধ্যে প্রত্যাশা, কেন সরকার বলে ওকে গ্রেফতার করেন? কেন তদন্ত ছাড়া গ্রেফতার কেমনে করবেন? গ্রেফতার করতে হলে আদালতের নির্দেশ লাগবে। বাংলাদেশে কাউকে বিনা বিচারে আটক রাখার কোনো বিধান নাই। এখন তো বলবেন সংবিধান মানেন, কিছু মানেন না। সংবিধানে শপথ নেন, আবার শপথ নেন না। আমার আলী রিয়াজ বলেন আমরা সংবিধান ভঙ্গ করে এখানে আসছি, প্রকাশ্যে বলে বেড়ান। তো উনি যদি সংবিধান ভঙ্গ করে যদি ওই অফিসে বসে থাকতে পারে, গল্প করতে পারে, চা খাইতে পারে, সরকারের রাষ্ট্রে চা খাইতে পারে সংবিধান লঙ্ঘন করে, তাহলে ওই ছেলেরা সংবিধান লঙ্ঘন করে আসতে পারবে না কেন? ওসির ঘাড়ে ধরতে পারবে না কেন? কারণ এত আইন তো নাই, কোনো তাই আইন তো তো নাই। ঘটছে, তাই তো হ্যাঁ, ঘটছে। তাহলে তাহলে সেটার জন্য তো দায়ী কে? এখন আপনি ধরেন এই সরকার কি করেছে, এনবিআর কি করেছে? এনবিআর এর অফিসারদের সাথে যে বিট্রিয়ালটা করেছে, জি। কতগুলো দুর্নীতিবাজ ব্যবসায়ীদেরকে নিয়ে এসে তাদের মধ্যে আপোষ করে দিয়ে আজকে অফিসে করে চাকরি যাচ্ছে। তো এই যে বিশ্বাসঘাতকতা সরকার করতেছে, এগুলা করে কি সরকার পার পাবে? শেষ পর্যন্ত আমি তো আজ প্রথমে বলেছি যে আমরা একটা অন্ধকারের দিকে যাচ্ছি। এই যে বেআইনি কাজগুলা করা হচ্ছে, তাহলে এর মাধ্যমে কি? আগে সরকার গুম খুন করতো, এখন আমরা রিমান্ড করেন। আগে সরকার এই মানুষকে গুম করে মেরে ফেলতো, খুন করে ফেলতো, এখন আপনি মব জাস্টিস করতেছেন। তো একই জিনিস তাহলে চলতেছে তো। তাহলে পার্থক্যটা কি? যে যে অভ্যুত্থানটি অনুষ্ঠিত হলো, সংগঠিত হলো, যে আন্দোলন ক্রিয়েট করা হলো, যার মাধ্যমে শেখ হাসিনা সরকারের পতন হলো, তাহলে এখনো যদি সে আগের ধারাবাহিকতা চলে, বরঞ্চ আগে মব ভায়োলেন্স ছিল না, এর সঙ্গে যুক্ত হয়েছে মব ভায়োলেন্স, এবং সেটিকে জাস্টিফাই করার চেষ্টা চলছে। বলা আচ্ছা হচ্ছে সাহেব, আগের সরকার সামাজিক যে কাজগুলো করেছে তার সামাজিক ফ্যাসিবাদ, তার প্রতিক্রিয়া হিসেবে এটা সামাজিক ফ্যাসিবাদ। কিন্তু এই ভায়োলেন্স গুলো কারা করছে? বিএনপি একটি অংশ করছে, আর সরাসরি জাতীয় নাগরিক পার্টি বা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতা করছে, যারা অভ্যুত্থান ঘটিয়েছিল। তাহলে মানুষের সঙ্গে কি এটি প্রতারণা নয়? এটা প্রতারণা কে করতেছে? হাসিনার প্রতারণার জবাব আমাদের ডক্টর ইউনূস সাহেব দিচ্ছেন। এনে বিএনপি নাম আনতেছে কেন, এনসিপি নাম আনতেছেন কেন? রাষ্ট্র তো নিয়ন্ত্রণ এনসিপি করে না, রাষ্ট্র তো নিয়ন্ত্রণ বিএনপি করে না। Right. এটা শেখ শেখ হাসিনার স্থলাভিষিক্ত হয়েছে ডক্টর ইউনূস। এই জবাব ডক্টর ইউনূস দিবে। ডক্টর ইউনূস আজকে দেশে অসাংবিধানিক সরকার প্রতিষ্ঠা করেছেন, সংবিধান বরখেলাপ করতেছেন, বড় বড় গলায় বলতেছেন। তার লোকেরা বলতেছে আমরা সংবিধান অমান্য করে আসছি। তারা আইনকে অপপ্রয়োগ করতেছে, তারা যা খুশি তা করতেছে। তিনি তার অফিসে ডাকায় নিয়ে আসেন ইলেকশন কমিশনের চিফকে, উনি ডাকায় নিয়ে আসেন প্রধান বিচারপতিকে। তো এগুলো তো ক্ষমতার অপব্যবহার হচ্ছে। এটার দায় দায়িত্ব তো প্রধান উপদেষ্টা সাহেবকে দিতে হবে। এই যে বিশৃঙ্খল অবস্থাগুলো, এই যে আনরেস্ট গুলো, এগুলো কি ইচ্ছাকৃতভাবে জিয়ে রাখা, ইচ্ছাকৃতভাবে ক্রিয়েট করা, বিশেষ কোনো উদ্দেশ্য সাধনের কোনো লক্ষ্য আছে কিনা বর্তমান সরকারের? না ভাই, প্রশ্নগুলো এভাবে করেন কেন? আপনি বলতে পারেন না এগুলো কেন হচ্ছে, তো হয়ে যায়। আচ্ছা, কেন হচ্ছে? আপনি কেন জি। কতগুলো কথা দিয়ে কেন বলেন, ইচ্ছাকৃত আচ্ছা, অনিচ্ছাকৃত? আচ্ছা, কেন কেন হচ্ছে, কেন হচ্ছে? জি, সেই হ্যাঁ, প্রশ্ন ওইটা করতে প্রশ্ন চাচ্ছি। করে আমি উত্তর দিচ্ছি। জি। এটা কেন হচ্ছে, একমাত্র কারণ হলো একটি অবৈধ সরকার দেশে পরিচালনা করতেছে। যে এই সরকারটা জোর করে বলতেছে তাদের জনগণের ম্যান্ডেট আছে। এখানে জুলাই বিপ্লব হয়েছে শেখ হাসিনার পতনের জন্য। জুলাই বিপ্লবের উদ্দেশ্য লক্ষ্য ছিল না আর নতুন সরকার গঠন করার। জুলাই বিপ্লব 5ই আগস্ট সরকার পতনের পরপরেই জুলাই বিপ্লব যারা করেছেন তাদের দায় দায়িত্ব শেষ হয়ে গেছে। তাদের দায়িত্ব ছিল, দায়িত্ব না, তাদেরকে কেউ ক্ষমতা দেয় নাই একটি সরকার প্রতিষ্ঠা করার জন্য। জি। কিন্তু কাকতালীয় ভাবে এই দেশের রাজনীতিবিদদের কি বলবো, অযোগ্যতা, অদক্ষতা এবং অনভিজ্ঞতার কারণে তারা ওই একটা মিক্সড সরকার, না মার্শাল, না বিপ্লবী, না কোনো কিছু, না সাংবিধানিক একটা সরকারের ফাঁদে তারা পা দিয়েছে। এই ভুলের খেসারত আজকে আমরা দিচ্ছি। আজকে ডক্টর ইউনূসের সরকার আছে, কেন্দ্রের সরকার আছে, কিন্তু সেই কেন্দ্রের সরকারের কোন রকম নিয়ন্ত্রণ আমার কটিয়াদীতে নাই, কিশোরগঞ্জে নাই, আমার বাজিতপুরে নাই, আমার ভৈরবে নাই। তার নিয়ন্ত্রণ তার ওই বিল্ডিং এর, তার যে ওই যে 8 নম্বর হেয়ার রোডের বাসার
চারপাশে, ওই বাড়ির চারপাশে, সেটাও তাও 144 জারি করে তার সে ক্ষমতা দেখাইতে হয়। তার থেকে 1 কিলোমিটার দূরে শাহবাগ চত্বরে এই সরকারের কোনো কর্তৃত্ব নাই। আর ঢাকা শহরে অনেক অলিগলি তো নাই। কিন্তু এই সরকারটা আমরা কেন মানালাম? এই সরকার যদি বিপ্লবী সরকার হতো তাহলে আজকে এই লাজেগুবের অবস্থা হতো না। আজকে তো চট্টগ্রাম বন্দর লিজ দেওয়ার প্রশ্ন আসতো না, আজকে তো গ্রামীণ ট্যাক্স মাফ করার প্রশ্ন আসতো না, আজকে তো উনি গ্রামীণের ট্যাক্স মাফ করাতে পারতেন না, আজকে তো গ্রামীণ ম্যান পাওয়ার কোম্পানি উনি খুলতে পারতেন না, আজকে উনি তো ওই করিডোর দেওয়ার কথা চিন্তা করতে পারতেন না, কারণ বিপ্লবী কেন সরকার এটা করতো না। যদি ওই ধরনের কাজে কোনো সরকার বিপ্লবী হতো তাহলে পারতো না কেন? সেই কারণ সুযোগ এই সরকার ছিল তো না? কোনো বৈধতা নাই। এই সরকার কি সরকার? এই সরকার সংবিধানের অধীনে শপথ গ্রহণ করেছে রাষ্ট্রপতির কাছে। এখন এই যেমন সরকার তো সব ধরনের সুযোগ সুবিধা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব নিচ্ছেন, কিংবা বিদেশি এজেন্ডা বাস্তবায়নের চেষ্টা করছেন, তো ওই ধরনের সরকার হলেও কি এগুলো ঘটতো না? অবশ্যই ওরা করতো না। বিপ্লবী সরকার কি করে করতো এগুলো বলেন? বিপ্লবী সরকারের গ্রামীণ ফোনে কি ইন্টারেস্ট থাকতো তার? বিপ্লবী সরকারের সঙ্গে আমেরিকার সেই ওই কি বলে বন্দর নিয়ে তার তার কি কন্ট্যাক্ট থাকতো? বিপ্লবী সরকারের তো এজেন্ডা থাকতো অন্যরকম। আমি সমস্যা কোথায় আমি ছিল? একটা স্পেসিফিক কোশ্চেনে আসি মেজর আখতার। যেমন ডক্টর শফিকুর রহমান জামাতের আমির তিনি বলেছেন এই অবস্থায় যে এখন আবার কিসের নির্বাচন? আপনি কি এটা কোনো ব্যাখ্যা দিবেন? মানে আমি তো এই উনি ধরনের প্রশ্ন বলে করতে পারছি না যে করলে আবার বলবেন যে এই ধরনের প্রশ্ন না না, কেন করছেন। উনি তো সঠিক প্রশ্নের উত্তর দিয়েছেন। হুম। উনি তো যেখানে যে থানা তার নিজেকে রক্ষা করতে পারে না, সেই থানা নির্বাচন কেন্দ্র কিভাবে রক্ষা করবে? কিন্তু এই কাজে তো এখানে জায়গাগুলো ভোট থেকে ভোট এই এই ভোট জায়গাগুলো হওয়ার থেকে কোনো সুযোগ নাই। না, এরকম একটা সিচুয়েশন তৈরি করা হবে, এই ধরনের একটি প্রশ্ন রাইজ করা হবে, অনেকে অনেক আগে থেকে বলে আসছিলেন যে এই আনরেস্ট গুলো, আমি অন্যদের মন্তব্য করছি, আপনি উত্তর দিবেন কিনা এটি না না, একেবারে বলে আপনার প্রশ্ন বিষয়। করার উত্তর, হ্যাঁ। জি, যে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করা হবে যাতে এই প্রশ্নগুলো অ্যারাইজ করা যায় যে এখন আবার কিসের নির্বাচন। ঠিক সেই প্রশ্নটা, যেহেতু আগে যদি এই আলোচনাগুলো না উঠতো তাহলে আমরা ওই প্রশ্নটা তুলতাম না। যেহেতু অনেক আগে থেকে অনেকে এই কথা বলে আসছেন যে একটা প্রচন্ড আনরেস্ট সিচুয়েশন বাংলাদেশে তৈরি করা হবে ক্রমাগত ভাবে, যার মধ্য থেকে নির্বাচন পেছনে একটা টেন্ডেন্সি থাকে এবং এই প্রশ্নগুলো সামনে আনা যায়। সেই প্রশ্নটি কি জামাতে ইসলামের আমির করেছেন? এখন অনেকের প্রশ্ন, আমি অন্যদের কথা আপনার সামনে রিপ্রেজেন্ট করছি। আপনি কি যদি ভাবার এটা তো এটার জন্য তো আর ওই কি বলে ওই কার্ল মার্ক্সের থিওরি পড়তে হবে না। জি, এটা তো খুব সহজ সরল কথা। আপনি কি মনে করেন আজকে বাংলাদেশের যদি একটা সুষ্ঠু অবাধ সুন্দর নির্বাচন হয় জামাত সরকার গঠন করতে পারবে? প্রশ্ন ওঠে না। অথচ আজকে জামাতের প্রায় 70% ডিসি জামাতের লোক, বাংলাদেশ ব্যাংকের লোক জামাতের, বিভিন্ন ব্যাংকে বিভিন্ন প্রতিষ্ঠানে জামাতের লোক, জি, ঢাকা বোর্ডে জামাতের লোক, ইউনিভার্সিটি জামাতের লোক, অনেক জায়গায় জামাতের লোক। আপনি কি মনে করেন আগামী নির্বাচন যদি হয়, যেভাবে নির্বাচন হয়, প্রতিনিধি নির্বাচন হোক আর ডাইরেক্ট নির্বাচন হোক, সেখানে জামাত হয়তো একটা বড় বিরোধী হতে পারে? তো বড় বিরোধী হতে পারলে কি ঢাকা ইউনিভার্সিটির ভিসি কি জামাতের লোক হতে পারবে? ওখানে ডিসি হিসাব তো কি সহজ। ডিসি কি ডিসি কি 10% 20% ডিসি কি তার হতে পারবে? এসপি তার হতে পারবে? পুলিশ অফিস হতে পারবে? ঢাকার মেট্রোপলিটন কমিশনার কি যে হতে পারবে? ওখানে কি ওই পুলিশের আইজিপি কি হতে পারবে? কাজে জামাত তো ভালো অবস্থায় আছে, নির্বাচন দরকার নাই। তারা বিভিন্ন ভাবে টাল বাহানা করে নির্বাচনে পিছিয়ে নিয়ে যাবে। এখন যে প্রোটোকল যারা পাচ্ছে জামাতের নেতারা, এটা কি সরকারের মন্ত্রীর চেয়ে কম পাচ্ছে? কম সুযোগ সুবিধা তারা পাচ্ছে? তাদের টিএডি হতে পারছে না, টিএডি দরকার নাই, তাদের এনাফ ফান্ড আছে। কিন্তু এখানে তারা সবাই ঐক্যবদ্ধ বিএনপি কে ঠেকাও, বিএনপি কে ঠেকানোর জন্য তারা রাজনীতি করছে। এবং ডক্টর ইউনূস নির্বাচন দিবে না, এটা আমরা প্রথম থেকেই বলে আসতেছি। কিন্তু আপনারাই বিভিন্ন বলে বলে এই পর্যন্ত আসছেন নির্বাচন হবে, আজও কাইলো হবে। আমরা প্রথম দিনে বলছি ডক্টর ইউনূস নির্বাচন দিবে না, দেওয়ার কোনো দায় দায়িত্ব তার নাই, সে নির্বাচন দিতে আসে নাই, সে আমি তার এজেন্ডা নিয়ে আসছে। কয়েকটি প্রশ্ন করবো। জি, আমি সরি, আমি আপনাকে থামিয়ে দিচ্ছি, সময় একেবারে কম আমাদের, ফিক্স টাইমের মধ্যে শেষ করব। একেবারে স্পেসিফিক কোশ্চেন, যদি না দেয় তার পরবর্তী বাংলাদেশের চেহারাটা কি, একটু যদি সংক্ষেপে বলেন। তো যদি দেবে না না এটা দেয় অনেকে বলছে। তাহলে
যদি না দেয়, আমি প্রথমেই বলেছি আপনাকে, বাংলাদেশ একটা অন্ধকারের দিকে যাচ্ছে, এখান থেকে পরিত্রাণের দিকে যাবে। এখন যদি না দেয়, তাহলে আগামীতে একটি গৃহযুদ্ধ ছাড়া এর কোনো বিকল্প নাই। আগামীতে বিপ্লব হবে না, আগামীতে হবে গৃহযুদ্ধ। এবং এই গৃহযুদ্ধ মনে হয় ইনশাল্লাহ ডিসেম্বরে শুরু হয়ে যাবে। 5ই আগস্টের পরেই দেখবেন আপনার পরিবর্তন অনেক হয়ে গেছে। 5ই আগস্টের পরে দেখবেন যে আওয়ামী লীগ বিভিন্ন জায়গা থেকে আজান দিবে। আওয়ামী লীগ 5ই আগস্টের পরে আওয়াজ দিবে, আজান দিবে, মাথা তুলে দাঁড়াবে। আওয়ামী লীগ সেই প্রস্তুতি নিচ্ছে এবং আমার মনে হয় নেওয়া উচিত। আওয়ামী লীগ এখন আর বসে বসে মনে হয় মার খাবে না। আওয়ামী লীগ মনে হয় তৈরি হচ্ছে। কেন প্রস্তুতি নেওয়া উচিত? এই জন্য নেওয়া উচিত যে তারা আওয়ামী লীগকে পতন করতে গিয়ে তারা মুক্তিযুদ্ধকে ধ্বংস করার চেষ্টা করতেছে। এখন আওয়ামী লীগকে মুক্তিযুদ্ধের সমর্থক করে তুলে ধরা হচ্ছে। আওয়ামী লীগ মানে মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধ মানে আওয়ামী লীগ। কাজে মুক্তিযুদ্ধ রক্ষা করার জন্যই আওয়ামী লীগকে আবার ফিরে আসতে হবে, এবং ফিরে আসার মতো শক্তি তার আছে। তার পিছনে আমেরিকা আছে, তার পিছনে ভারত আছে, তার পিছনে পশ্চিমা বিশ্ব আছে। যদি তারা দেখে, আমেরিকা নাকি ডক্টর ইউনূসের সরকারের পক্ষে। কেন থাকবে? সে হলো বাইডেনের লোক, কেন থাকবে? কোন কারণে থাকবে? সে হলো ডেমোক্রেটদের লোক। ডিপ স্টেটে খেলা তো চলছে। ডিপ স্টেটে খেলা তো চলছে। কি আছে এখানে? তো এখানে যদি তার পক্ষে থাকতো, তাহলে কি তার ফরেন মিনিস্টার ফোন করে ধমকাইতো? বলেন। ফরেন মিনিস্টার ধমকেছে কিনা আমরা তো জানি না, আমরা তো অনুমান আমি তো করতে জানি পারি। ধমকাইছে। অস্বীকার করে কোনো ধমকায় নাই। ওনাকে আপনার কাছে অকথ্য ভাষায় গালাগালি করছে আপনার কাছে তথ্য এবং প্রমাণ গালাগালি আছে? করে ধমকাইছে। হ্যাঁ, মার্কো রুবিও যে টেলিফোন করে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ধমকেছেন, এই তথ্য প্রমাণ কি আপনার কাছে আছে? নাই যে তা কি ওনাকে ধমকায় নাই এরকম কোনো তথ্য প্রমাণ আছে? ওনাকে যে সেটা ধমকায় নাই, তাহলে এরকম কোনো তথ্য প্রমাণ আছে? ঠিক আছে, এরকম আপনারটাও ঠিক তথ্য হতে প্রমাণ পারে। আছে? এটা নিয়ে তর্ক চলতে তাহলে পারে। ধমকায় নাই। আমার সরকার প্রধান কেন একটা পররাষ্ট্রমন্ত্রী টেলিফোন ধরবেন? কেন ধরবেন? এক্স্যাক্টলি। টেলিফোন করে এইটা যদি এইটা গালাগালি করেন নাই, তাহলে তিনি ও বন্ধু টেলিফোন করে যদি গালাগালি করেন নাই, তাহলে এর প্রমাণ কি? আপনি ধরলেন কেন তার টেলিফোন? আপনি তার টেলিফোন উঠালেন কেন? যদি ব্যক্তিগত হয়ে থাকে তাহলে আমাদের জানালেন কেন? আর যদি সরকারি হয়ে থাকে, তাহলে আপনি কি কথা হয়েছে আপনি জানাচ্ছেন না কেন আমাদেরকে? কেন জানাচ্ছেন না? জানাচ্ছেন না এই জন্য আপনাকে অপমানজনক কথা বলেছে, আপনাকে ইনসাল্ট করেছে, আপনাকে যেটাকে আমরা বাংলা ভাষায় বলে অকথ্য ভাষায় গালাগাল করেছে। এই জন্য আপনি আমাদেরকে জানাচ্ছেন না। এটাই তো তথ্য প্রমাণ। এর বিকল্পটা আপনি বলেন। আমি তো বলছি, আমি তো প্রকাশ করলাম যে এর ছাড়া কি? আমি তো আপনার তথ্য প্রমাণ দিলাম, কিন্তু অন্য কিছু বলে নাই। আমরা 3 মিনিটের মধ্যে শেষ করব। ছোট করে আপনার কাছে একটু আনসারটি পেতে চাই। আপনি যে সবচেয়ে স্পর্শকাতর বিষয়টি কথা বললেন আমাদের অস্তিত্বের জায়গা থেকে, যে এই সরকার মুক্তিযুদ্ধকে বিতর্কিত করতে চাইছে, ইতিহাস ম্লান করে দিতে চাইছে, এবং আবারও সরকারের তথ্য এবং সম্প্রচার উপদেষ্টা শুক্রবার তার ফেসবুকে একটি দীর্ঘ স্ট্যাটাস দিয়েছেন। এই আন্দোলনের উদ্দেশ্য সম্পর্কে তিনি ক্লিয়ার করেছেন, এবং আবারও এই আন্দোলনকে 24শে আন্দোলনকে তিনি 71-এর সঙ্গে মেলানোর ধৃষ্টতা দেখিয়েছেন। আমার প্রশ্ন হচ্ছে, 71-এ তো আমরা স্বাধীন একটা ভূখণ্ড পেয়েছি, তারা ম্যাটিকুলাস ডিজাইন তো ছিল না, স্বতঃস্ফূর্ত মানুষের অংশগ্রহণ ছিল 71-এ প্রতিটি ধাপে, 66, 69, 70। তিনি এখানে বলছেন যে সেটা নাকি ম্যাটিকুলাস ডিজাইন ছিল, এবং সেটির সাথে 24শে গণ অভ্যুত্থানকে বা আন্দোলনকে আবারও মেলাতে চাইছেন। আমি মাহফুজ আলমের কথাগুলো শুনি নাই, বক্তব্য শুনি নাই। তো আপনার বিশ্লেষণে যেটা পাইলাম, সেখানে সে 71-কে রেফারেন্স দিয়েছে। 71 তো অস্বীকার করে নাই, ডক্টর ইউনূসের মতো তো বাটন রিসেট করে নাই। সে বলছে 71টি একটি মেটিকুলাস ভাবে তৈরি হয়েছে। একইভাবে মেটিকুলাসলি এসে 24শে আন্দোলন তারা করেছে। 24শে 5ই আগস্টের পরে তাদের মেটিকুলাস প্রোগ্রাম কি সেটা আমরা জানতে চাই। আমরা দেখেছি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বা পাকিস্তান থেকে প্রত্যাবর্তন করার পরে ওনারা কোনো মেটিকুলাস প্রোগ্রাম ছিল না। উনি তখন মৌলানা ভাসানীর সঙ্গেও ছিলেন না, সিরাজুল আলম খানের সঙ্গেও ছিলেন না, আলাদা হয়ে গেছেন। তার পরবর্তীতে ওনার যে মেটিকুলাস প্রোগ্রাম, সেই মেটিকুলাস প্রোগ্রাম জনগণ মানে নাই, ওনার বাকশাল মানে নাই, ওনার অনেক কর্মসূচিকে মানে নাই, যার ফলে ওনার করুণ পরিণত হয়েছে। আজকে যদি মাহফুজ আলমরা যদি একটা মেটিকুলাস প্রোগ্রাম করে হাসিনাকে পতন করা থাকে, আমি তার জন্য তাকে পূর্ণ অভিনন্দন জানাই। তারা সফল হয়েছে। আমার কথা হচ্ছে, এটা তো একটা সরকারের পতন, আর ওটা একটা স্বাধীন ভূখণ্ডের জন্য যদি আপনার ম্যাটিকুলাস ডিজাইন থেকেও থাকে, আপনারা সেটা একটা স্বাধীন ভূখণ্ড উপহার দেওয়ার জন্য দিয়েছেন।
না না, সেটা তো মেটিকুলাস প্রোগ্রাম করে করেছে, সে সফল হয়েছে, সে তো অস্বীকার করে নাই। ওটার মাহফুজ তো সঙ্গে কেন? অস্বীকার করে নাই, মাহফুজ বলছে মেটিকুলাস প্রোগ্রাম করে যদি একটা রাষ্ট্রকে পরিবর্তন করা যায়। জি আমরা তো লড়কেলেঙ্গে পাকিস্তান করেছিলাম, পাকিস্তান তো আমাদের রাষ্ট্র ছিল। আমরা হুম, সেখান থেকে মেটিকুলাস প্রোগ্রাম করে যদি আমরা পাকিস্তান থেকে বেরিয়ে আসতে পারি, যদি আসি, সে বলছে হচ্ছে এটা। এখন আমরা যদি শেখ হাসিনাকে পতনের জন্য যদি কেউ ছল চাতুরি করে থাকে, কুটো কৌশল করে থাকে, আগেরটা হয়েছে কিনা সেটা অন্য প্রশ্ন, কিন্তু সে যদি করে থাকে, তাহলে শেখ হাসিনার পতনটাকে তো আমি বৈধই বলছি, তারা সঠিক কাজ আমার করেছে। কোনো আপত্তি নেই এক্ষেত্রে, আমার কোনো আপত্তি নেই। আমার কথা হচ্ছে যে এই ম্যাট্রিক্স ডিজাইনের উদাহরণটা তো অন্যভাবে দেওয়া যেতে পারতো, 90-এর গণঅভ্যুত্থানের সাথে দেওয়া যেতে পারতো, বা অন্য কোনো আন্দোলন। কেন কথায় কথায় 71-কে আনা? কেন কথায় কথায় সবসময় রিপ্লেস করা 24-কে 71-এর এই জায়গায়? কথাটা তো এই কথাটা তো আপনি আজকে বলে লাভ নাই। আমরা তো জুলাই মাসেই বলেছিলাম, মুক্তিযুদ্ধ থেকে আহ্বান জানিয়েছিলাম। গত জুলাই মাসে, 2024 সনের জুলাই মাসে আমার বক্তব্য আছে, দেখেন, জানিয়েছিলাম মুক্তিযোদ্ধারা সজাগ হন, রুখে দাঁড়ান, আপনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে, সমস্ত রাজাকাররা ঐক্যবদ্ধ হচ্ছে, এই আন্দোলনের পুরোধা সবাই স্বাধীনতা বিরোধী, আপনারা সাবধান হন। আপনারা কেউ সাবধান হন নাই, আমার দলকেও বলেছে সাবধান হন, হন নাই। আজকে তারা আসছে, এটা জি, এই দেশের জনগণ সজাগ বলে 1 বছরের মধ্যে তারা ইস্ট পাকিস্তান বানাতে পারে নাই, পাকিস্তান বানাতে পারে নাই। 1 বছর চলে গেছে, কিন্তু তারা এখনো সেই চেষ্টা করে যাচ্ছে। ইনশাল্লাহ তারা সফল হতে পারবে না। এই অনেক বাংলাদেশ ধন্যবাদ, অনেক বাংলাদেশ ধন্যবাদ। থাকবে। এবং আমার দেশমাতা খালেদা জিয়া 1 জুলাইয়ের যে আহ্বানটা জানিয়েছেন, 3টা পয়েন্ট খেয়াল করে দেখেন। উনি একটু ছোট্ট বলেছেন আমরা স্পষ্ট, শেষ করবো। হ্যাঁ জি স্পষ্ট বলেছেন, জুলাই বিপ্লবের আমাদের সামনে নতুন বাংলাদেশ করার সুযোগ সৃষ্টি হয়েছে। সে জি, নতুন বাংলাদেশ গড়া, উনি বাংলাদেশ করে নাই, বাংলাদেশটাকে নতুন করে গড়তে পারেন আপনি অবভিয়াসলি করার। অবভিয়াসলি। তারপরে তিনি বলেছেন আমার দেশের সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। জি কোন দেশের পররাষ্ট্রমন্ত্রী আমার সরকার প্রধানের সঙ্গে কথা বলা আমার সার্বভৌমত্বের লক্ষণ, জি এটা উনি স্পষ্ট করেছেন। আরেকটি উনি কথা বলেছেন, এই 24-এর এই যুদ্ধে, এই বিপ্লবে যারা আহত এবং নিহত হয়েছেন, তাদের পূর্ণ পাশন এবং তাদের কম্পেনসেশন, তাদের ক্ষতিপূরণ দেওয়ার জি, ব্যবস্থা হবে। নিতে বলেছেন এবং তিনি করবেন। কাজে ওনার নির্দেশনা সুস্পষ্ট।